আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সিস্টেমিক ভাইরোলজির লেকচার নাম্বার 3। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আচ্ছা, তাহলে আমরা র্যাপিডো ভাইরাসের আগ পর্যন্ত আলোচনা করেছিলাম। তাহলে আমরা এখন কোন টপিকসের আন্ডারে আছি? আমরা এখন আছি আপনার আরএনএ ইনভ্যালাপ ভাইরাস আমরা পড়ছি। ওকে, তাহলে আরএনএ ইনভ্যালাপ যখনই বলে ফেলছি তখন আপনি র্যাপিডো ভাইরাসের দুটো ক্যারেক্টারিস্টিক্স অলরেডি পেয়ে গেছেন, যে এটা একটা আরএনএ ভাইরাস, এটা একটা ইনভ্যালাপ ভাইরাস। ওকে, ফাইন। এবং এই র্যাপিডো ভাইরাস এটা দেখতে অনেকটা বুলেট শেপ, তাহলে এটা শেপ হচ্ছে বুলেট শেপ। এবং এর মধ্যে এর পরের ফিচার কি আসে? আমরা যখন একটা ভাইরাস নিয়ে পড়ি, প্রথমে তার টিপিক্যাল, এটা কি ডিএনএ না আরএনএ, এটা কি এনভেলাপ নাকি নন এনভেলাপ, এটা শেপ কেমন, আইকোসাহেড্রাল নাকি বুলেট শেপ নাকি হেলিক্যাল, এই জিনিসগুলো জানার পরে আমাদের প্রশ্ন আসে তার জেনেটিক ম্যাটেরিয়ালটা কী। তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল তো আমরা ভুলেই ফেললাম আরএনএ। তাহলে আরএনএ যখন বলবো তখন প্রশ্ন আসে এটা কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড নাকি ডাবল স্ট্যান্ডার্ড, এটা কি সিঙ্গেল স্ট্যান্ড নাকি ডাবল স্ট্যান্ড, এই প্রশ্নটা আসে। আবার সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড প্রশ্নটা আসার পরের প্রশ্ন, এটা কি পজিটিভ পোলারিটি নাকি নেগেটিভ পোলারিটি, এইভাবে আপনি প্রশ্নটা করবেন। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এগুলো বারবার পড়তে হবে। হ্যাঁ, এগুলো বারবার পড়তে হবে। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ভাইরাস এবং নেগেটিভ পোলারিটি। তাহলে যেটাই নেগেটিভ পোলারিটি হবে তারই একটা কী থাকতে হবে, অবশ্যই আরএনএ পলিমারেজ এনজাইম থাকতে হবে। দেখেন, অনায়াসে আপনি 6টা ফিচার পড়ে ফেলছেন আলহামদুলিল্লাহ। তাহলে এটার টাইপ কেমন? এটার কোনো অ্যান্টিজেনিক টাইপ নয়, এটার একটাই অ্যান্টিজেনিক টাইপ। সো আমাদের ভ্যাকসিনটা শুধুমাত্র একটা স্ট্রেইনের এগেনস্টে বানালেই আমাদের হচ্ছে। এটার মধ্যে কোনো হেমাগ্লুটিনিন, নিউরামিনিডেজ এরকম কোনো স্পাইক প্রোটিন নাই, শুধু গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি কিছু স্পাইক প্রোটিন থাকে। আচ্ছা, এবং এটার হোস্ট, এটা স্যারদের খুব পছন্দের একটা ভাইবা কোয়েশ্চেন, যে আমরা সাধারণত মনে করি, সাধারণ মানুষদের একটা ধারণা, এই কারণে আপনাকে কাউন্সেলিং করতে হবে, যে রেবিস ভাইরাস শুধু বোধহয় কিসে থাকে? ডগে থাকে। না, রেবিস ভাইরাস আরও অনেকগুলো অ্যানিমালসে থাকে, ডগ, র্যাবিট, হ্যাঁ, তারপরে চোলফ, তারপরে ফক্স, হ্যাঁ, এগুলো থাকে। তাহলে আমরা দেখি, এই কারণে আপনাকে এই জিনিসটা একটু পড়তে হবে, কিসে কিসে থাকে। ডগ, ক্যাট, ফক্স, তারপর হচ্ছে ব্যাট, এগুলো আমাদের দেশে কমন, এই কারণে এগুলোতে আমি গ্রিন দিচ্ছি। এগুলো না পারলে আপনার টিচার মাইন্ড করবে, বাকিগুলো আপনি পারলে পারেন, না পারলে নেই, সমস্যা নেই। এরপরে আসেন মোড অফ ট্রান্সমিশন। এই রেবিস ভাইরাসটা কিভাবে ছড়ায়? প্রথমে বলতে হয় যে এই রেবিস ভাইরাসের রিজার্ভার হচ্ছে রেবিড এনিমাল। যে এনিমালগুলোতে থাকে ওদেরকে কি বলে? রেবিড এনিমাল। ওদের মধ্যেই এই রেবিস ভাইরাসটা জমা থাকে, সেখান থেকে সে ট্রান্সমিট হবে কিভাবে? এই যে বাইটের মাধ্যমে, অথবা লিক্স করলে, সে যদি লিক্স করে এবং আপনার যে স্কিনটাতে সে লিক্স করছে সেটা যদি অ্যাব্রেডেড হয়, তার উপরে যে মিউকোসাল অথবা স্কিন সারফেস সেটা যদি ইরোডেড হয়, হচ্ছে লস অফ ইন্টেগ্রিটি অফ স্কিন অ্যান্ড মিউকোসাল মেমব্রেইন। তাহলে কি হবে? সহজেই ওই যে ভাইরাসটা, তাহলে সহজেই ওই রেবিস ভাইরাস, মনে করেন এটা আপনার স্কিন, সহজেই রেবিস ভাইরাসটা, যেহেতু এখানে একটা ইরোশন আছে, এখানে কিছু ইরোশন আছে আপনার স্কিনটা, ফলে ওই রেবিস ভাইরাসটা সহজেই আপনার ব্লাডের কন্ট্যাক্টে চলে আসবে। এখন খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্যার আপনাকে ইনশাল্লাহ ধরবেই। দেখেন স্কিনের এখানে কি থাকে? এখানে থাকে নার্ভ এন্ডিং। আমি আপনাদের বোঝানোর জন্য মনে করেন একটা নিউরন আঁকলাম। এখন দেখেন, রেবিস ভাইরাস কখনো সে হেমাটোজেনাস রুটে যায় না। এটা লেন্সে খুব ইম্পর্টেন্ট একটা ইনফো, এখানে লেখা, নোটে লেখা নেয়। তাহলে হেমাটোজেনাস রুটে কখনো এই রেবিস ভাইরাসটা যায় না। রেবিস ভাইরাসটা যখনই আপনার স্কিন দিয়ে সে ঢুকে তার টার্গেট হলো নিউরন। সে নিউরনে ঢুকার আগে সে লোকাল যে জায়গায় সে বাইট অথবা লিক্সের মাধ্যমে আসলো, সেখানে সে কিছু কী করবে? মাল্টিপ্লিকেশন করবে। হ্যাঁ, এগুলো আমরা একটু পরে ইনশাল্লাহ আপনাদের বলবো। তাহলে প্রথমে সে লোকাল সাইডে যেখানে সে বাইটের মাধ্যমে ঢুকলো সেই জায়গায় গ্রো করার পরে সে টার্গেট করবে নিউরনকে। তারপরে আপনার স্যারের প্রশ্ন হবে যে বাবা, এই নিউরনটা কী ধরনের নিউরন? এটা কি সেন্সরি নিউরন না মোটর নিউরন? অবভিয়াসলি এটা হচ্ছে সেন্সরি নিউরন। তাহলে রেবিস ভাইরাস সেন্সরি নিউরনের মধ্যে ঢুকার পরে এই সেন্সরি নিউরনের মাধ্যমে তার টার্গেট থাকবে কোথায় চলে যাওয়া?
আপনার রেট্রোগেট ফেনোমেনা, এই যে পেছন দিকে যাচ্ছে মানে সিএনএসের দিকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলি যে রেট্রোগেট ফেনোমেনার মাধ্যমে সে চলে যেতে চাচ্ছে কোথায়, আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দ্যাট মিনস এই যে সেন্সরি নিউরন প্রথমে যাবে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে সে অ্যাসেন্ডিং পাথওয়েতে চলে যাবে আপনার ব্রেইন ম্যাটারে, ব্রেইনে চলে যাবে। তাহলে আমার রেবিসের মেইন টার্গেট হচ্ছে ব্রেইন। সে ব্রেইনের গিয়ে সে সেখানে গিয়ে আবার সেকেন্ড মাল্টিপ্লিকেশন শুরু করবে, গ্রো শুরু করবে। তাহলে ব্রেইনে যখনই গ্রো শুরু করবে একটা ভাইরাস যেখানে গ্রো করবে নিউরনের ভিতরে, এবং এ গ্রো করতেছে কোথায়, রেবিস ভাইরাসটা গ্রো করে, যে কোনো ভাইরাস গ্রো করে কোথায়, সেলের ভিতরে, সাইটোপ্লাজমে। তাহলে সে গ্রো করতেছে নিউরোপ্লাজমের মধ্যে, মানে নিউরনের ভিতরে। ফলে একটা এফেক্টেড নিউরন, মনে করেন এই নিউরনটার ভেতরে এখন রেবিস ভাইরাস আছে, এখন তাহলে তাকে তার আশেপাশে এখন ইমিউন সেলগুলো তাকে অ্যাটাক করার চেষ্টা করবে, যদিও পুরোপুরি পারবে না, কারণ নিউরনের আশেপাশে থাকে কে, ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তো পুরোপুরি না পারলেও ওরা আশেপাশে ওই নিউরনের চারপাশে কী করবে, ইনফ্লামেশন শুরু করবে, ইনফ্লামেটরি একটা রিয়াকশন করবে। এটাকে আপনি যখন বলবেন কি ব্রেইনে যে ইনফ্লামেশন, এটাকে কি বলে, এনকেফালাইটিস বলবেন। এবং এই এনকেফালাইটিসের কারণেই পেশেন্ট খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয়ে যাবে, টক্সিক হয়ে যাবে, রেস্টলেসনেস হয়ে যাবে, এগুলো হবে। এবং এরপরে আরেকটা জিনিস হবে যেটা আমরা বলি হাইড্রোফোবিয়া, এটা আমি একটু পরে বলবো। এতটুকু ক্লিয়ার আশা করি এখানে আপনাদের। আমি আলহামদুলিল্লাহ এখন যে কথাটা বলছি প্রত্যেকটা ওয়ার্ড আলহামদুলিল্লাহ আপনাদেরকে যদি বুঝেন কনসেপশন ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে রেবিস ভাইরাস বাইটের মাধ্যমে ছড়ায়, লিক্সের মাধ্যমে ছড়ায়, অথবা হচ্ছে সে অ্যারোসলের মাধ্যমে ছড়ায়। এটা রিয়ালি অ্যারোসলের মাধ্যমে ছড়াতে পারে। এবং এই অ্যারোসল কীভাবে হয়, ওই যে বাদুড়ের যদি সিক্রেশন থাকে এয়ারে, সেটা আপনার ছড়াতে পারে। এগুলো খুবই রিয়ালি, এটা না পারলেও সমস্যা না। আপনি বাইট জানেন, লিক্স ইন দ্য অ্যাব্রেডেড মিউকোসা ওর স্কিন। আরেকটা জানতে হবে অবশ্যই, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভাইবা, যে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে একটা ভাইরাস ছড়ায়, সেটা হচ্ছে রেবিস। সো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টেশনের এই জিনিসটা জানতে হবে যে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে রেবিস ছড়াতে পারে। ক্লিয়ার? তাহলে বাইট, লিক্স, ট্রান্সপ্ল্যান্টেড কর্নিয়া। এখন আসেন আমরা এটা হচ্ছে হাইলি ফ্যাটাল, মানে এটাকে হাইলি ফ্যাটাল কেন বলে, অলমোস্ট 100%ই কেস ফ্যাটালিটি রেট। যার রেবিসের সিমটম প্রকাশ পেয়ে গেছে 100% ফ্যাটালিটি রেট, মারা যাওয়ার পসিবিলিটি। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আমরা যে ক্লিনিক্যাল ফিচারগুলো দেখি। ক্লিনিক্যাল ফিচার কি, আগের কথা, যে কোনো ভাইরাস একটা প্রোড্রোমাল সিমটম থাকবে। প্রোড্রোমাল মানে নন স্পেসিফিক সিমটম, যেমন ফিভার, হেডেক, অ্যানোরেক্সিয়া, এগুলো থাকবে। এরপরে যেটা হবে, তার ওই ভাইরাসটা যদি এনকেফালাইটিস করে ফেলে, শুরু হবে কনফিউশন, লিথার্জি, হ্যাঁ, তারপর হচ্ছে রেস্টলেসনেস, এগুলো শুরু হবে। তারপরে হচ্ছে যেটা এই যে সেইজার, তারপরে কমা, এগুলো হচ্ছে এনকেফালাইটিসের ফিচার। তাহলে কী কী, এই যে কনফিউশন, লিথার্জি মানে সিএনএস ম্যানিফেস্টেশন, তারপর হচ্ছে যে আপনার সেইজার, তারপর হচ্ছে কমা, এগুলো হচ্ছে এনকেফালাইটিসের ম্যানিফেস্টেশন, ওকে। এবার আমি আসি যে এই ভাইরাসটা যখন ব্রেইনে গিয়ে সেকেন্ড টাইম মাল্টিপ্লিকেশন করলো, ব্রেইনে গিয়ে যখন সে সেকেন্ড টাইম মাল্টিপ্লিকেশন করলো, সাপোজ এটা হচ্ছে আপনার ব্রেইন ম্যাটেরিয়াল, এখন এখানের মধ্যে ভাইরাসটা গ্রো করলো, যদিও এটা বুলেট শেপ, আমি রাউন্ড শেপ আঁকছি সুবিধার জন্যে। এবং সে তখন ওখান থেকে এই যে বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ বের হয় না, এই ক্রেনিয়াল নার্ভ দিয়ে, অর্থাৎ সে পেরিফেরাল নার্ভ দিয়ে সে চলে আসে কোথায়, আপনার থ্রটে আসবে। এক নাম্বার হচ্ছে থ্রটের মধ্যে যে নার্ভ সাপ্লাই থাকে, ওই নার্ভ এন্ডিং দিয়ে সে রিলিজ হয়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে। তাহলে এই যে ব্রেইন থেকে ভাইরাসটা এখন চলে আসছে আপনার থ্রটের নার্ভ এন্ডিংয়ের ভেতরে, এবং স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে সে রিলিজ হবে, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে সে রিলিজ হয়ে স্টোর হবে। ওই স্যালাইভারি সিক্রেশন যখন হবে, তাহলে একটা রেবিস ইনফেক্টেড পার্সনের স্যালাইভাতে আপনি কি পাবেন, ফ্রি রেবিস ভাইরাস পাবেন। এবং সে যদি কাউকে বাইট দেয়, কারণ পেশেন্ট কিন্তু রেস্টলেস থাকে, ছটফট করে, ধরতে গেলে যদি কামড় দেয়, তখন ওই স্যালাইভার থ্রুতে রেবিস ভাইরাসটা এখানে কি হতে পারে, ট্রান্সমিট হতে পারে। তাহলে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ক্যান বি হ্যাপেন।
ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই একটা বিষয়। এবং এই যে ভাইরাসটা থ্রটের মধ্যে চলে আসতেছে থ্রু রিলিজিং ফ্রম দ্য পেরিফেরাল নার্ভ অর ক্রেনিয়াল নার্ভ, তখন ওই যে থ্রট মাসেলের মধ্যে একটা লোকাল ইমিউন রেসপন্স হয়, মাসেলগুলো তখন ওখানে এক ধরনের পেইনফুল মাসেল স্পাজম হয়। কথাটাকে কি বলে, যখনই এই মাসেলগুলো থ্রট মানে যখনই ভাইরাসটা ফ্রি ভাইরাস যখন এই থ্রট মাসেলে রিলিজ হয় তখন ইমিউন রিয়াকশনের কারণে এখানে একটা সরি ওখানে কি হয়, পেইনফুল থ্রট মাসেল স্পাজম অথবা পেইনফুল ফ্যারিঞ্জিয়াল মাসেল স্পাজম। এখন দেখেন ফ্যারিঞ্জিয়াল মাসেলের কাজটা কি? ফ্যারিঞ্জিয়াল মাসেলের কাজই হচ্ছে যে ডেগ্লুটেশন করা, হ্যাঁ, কোনো জিনিস একটা গিলা, ফলে ও পানি দেখলেই ভয় পায়। পানি দেখলেই ভয় পাওয়ার কারণ হচ্ছে এই পানিটা সে যখন দেখে সে মনে মনে চিন্তা করে আচ্ছা এই বুঝিটাকে আমাকে ডেগ্লুট করতে হবে, ওই ভয়েই সে পানিটা সে নিতে চায় না। এটাকে বলে হাইড্রোফোবিয়া। তাহলে তার কারণ হচ্ছে হাইড্রোফোবিয়ার মেইন কারণ কি? এটার মেইন কারণ হচ্ছে যে সে যখন পানিটা গিলতে যায় প্রথমবার কিন্তু সে ভয় পায় না, একবার সে মানে ফার্স্ট টাইম যখন আপনি তাকে পানি দিবেন গিলতে গিয়ে দেখবে তার যে মাসেল স্পাজমটা ডেগ্লুটেশনের সময় এত সিভিয়ার হয়, সে নেক্সট টাইম যখন তাকে পানি দিবেন সে তার পূর্বের সেই কষ্টের কথা মনে করে পানি দেখলে সে দূরে সরে যাবে যে না এটা আমার পক্ষে পসিবল না ডেগ্লুট করা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হাইড্রোফোবিয়ার বিষয়টা। এখন আসেন আমরা এবার ইনকিউবেশন পিরিয়ড কি একটা ভাইরাস আপনার শরীরে ঢুকার পরে ইনকিউবেশন পিরিয়ডটা ভ্যারি করে যে এটা কোথায় কামড় দিছে, কতটুকু কী পরিমাণ ভাইরাস ঢুকছে, আপনার টিস্যু কতটুকু ইনজুরি হয়েছে, পেশেন্টের ইমিউনিটি কতটুকু স্ট্রং, এইজ কত, এই অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কিন্তু অন অ্যাভারেজ ইনকিউবেশন পিরিয়ড অফ রেবিস ভাইরাস ইজ 2 to 16 উইকস। তাহলে ইনকিউবেশন পিরিয়ড কাদের ক্ষেত্রে কম হবে? যাদের চিলড্রেন বাচ্চা বয়স, অথবা যদি হেড নেক রিজিয়নে অথবা আপার লিম্বে কামড় দেয় মানে ব্রেইনের খুব কাছাকাছি যদি হয় তাহলে এনকাফালাইটিসের ফিচার খুব দ্রুত ডেভেলপ করবে। তারপর হচ্ছে যেখানে কামড় দিয়েছে ডগ বাইট সেখানে যদি সিভিয়ার টিস্যু ইঞ্জুরি হয়, ল্যাসেরেশন হয়, তার মানে বুঝতে হবে যে হিউজ পরিমাণ ভাইরাস এন্ট্রেন্স পেয়ে গেছে আপনার শরীরে। তারপরে ইমিউনিটি যদি কম হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো। ঠিক আছে, এবার আসেন এই মেকানিজমটা আমি অলরেডি আপনাদের বলে ফেলছি, সো আমি এখানে আর সময় নষ্ট করবো না। হ্যাঁ, কীভাবে সে ব্রেইনে ঢুকে কী করে বলে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন আসে ল্যাবরেটরি ডায়াগনোসিস। সিম্পল আমি বলছি সব ভাইরাসের ক্ষেত্রে আপনার ল্যাবরেটরি ডায়াগনোসিস কি? এক নম্বরে হচ্ছে আপনি আইসোলেশন অফ ভাইরাস ফ্রম স্যাম্পল, যেমন স্যালাইভা, স্পাইনাল ফ্লুইড, ব্রেইন টিস্যু। এটা পসিবল না, এটা আমরা পোস্টমর্টেমের ক্ষেত্রে করি, এটা তো আমি আর ডায়াগনস্টিকে করতে পারছি না, তাই না? ওকে, তাহলে আমরা মূলত স্যালাইভা এবং স্পাইনাল ফ্লুইড থেকে আইসোলেশন অফ ভাইরাস থ্রু সেল কালচার এটা করব। তারপর হচ্ছে অ্যান্টিবডি টাইটার 4-fold গ্রেড রাইজ এটা বলে। তারপর হচ্ছে নেগ্রি বডিজ, এটাও পসিবল না, এটা হচ্ছে পোস্টমর্টেম। ওই যে ব্রেইনের মধ্যে নেগ্রি বডিজ পাওয়া যায় আর কি, মানে বিভিন্ন রেবিস ভাইরাল পার্টিকেল উইদিন দ্য ইনফেক্টেড নিউরন। কি বললাম যে আপনার ব্রেইনের যে নিউরনের মধ্যে রেবিস ভাইরাস গ্রো করবে ওই নিউরনের মধ্যে দেখা যাবে যে যখন পেশেন্টরা যদি মারা যাওয়ার পরে পোস্টমর্টম করলে দেখা যায় ওই নিউরনের ভেতরে নেগ্রিস বডিজ দেখা যায়, ইউলিশ। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন রেবিস ভাইরাসের কিছু ক্যাপসিড প্রোটিন, কিছু আরএনএ পার্টিকেল, কিছু আর্লি প্রোটিন, লেট প্রোটিনের ক্লাস্টার। ওকে, আমি আগেও জেনারেল ভাইরোলজিতে কথাটা বলছি। সো আমার পক্ষে আসলে এখানে হচ্ছে অ্যান্টিবডি টাইটার দেখা, এটা মোস্ট অফেন এটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা তো আসলে আপনি করবেনও না। এক নম্বর হচ্ছে হিস্ট্রি অফ বাইট অফ রেবিট অ্যানিমাল, তারপর হচ্ছে ক্লিনিক্যাল সাইন সিমটমস। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আপনার বিষয়টা। আচ্ছা তাহলে আমরা এখন তাহলে এই যে এই কথাটা বলছি নেগ্রি বডিজ হচ্ছে, আমি আগেও বলছি আপনাদের যে ভাইরাল ইনক্লুশন বডি দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্ট্রানিউক্লিয়ার, ইন্ট্রাসাইটোপ্লাজমিক। যেহেতু রেবিস ভাইরাস সাইটোপ্লাজমে গ্রো করছে তাহলে তার এটা হবে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইওসিনোফিলিক লিশন ইজ নোন এস নেগ্রি বডি। এটা অনেক সময় ভাইভাতে স্যাররা ডেফিনেশন জানতে চায়। ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা আরেকটা জিনিস জানি, রেবিস ভাইরাসটার আমরা দুটো টাইপ বলি। একটা হচ্ছে ন্যাচারাল রেবিস ভাইরাস, যেটাকে বলি স্ট্রিট ভাইরাস, মানে স্ট্রিট থেকে যেটা হয়, মানে রেবিট এনিমাল থেকে আল্লাহ না করুক বাইটের মাধ্যমে আপনার শরীরে সেটা ছড়িয়ে গেল। এটা হচ্ছে মানে নর্মাল ন্যাচারাল একটা ভাইরাস। তাহলে এদের সমস্যা কি? এদের সমস্যা হচ্ছে এরা হাইলি প্যাথোজেনিক, তারপর হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড লং শর্ট হতে পারে কয়েকটা সিচুয়েশনে, যেগুলো বললাম, বাচ্চা ছোট হলে, ইমিউনিটি কম হলে, হেড নেক রিজনে কামড় দিলে। তারপরে হচ্ছে এরা
এক্সট্রা নিউরোনাল টিস্যুতে গ্রো করতে পারে। ওই যে বললাম মেইনলি নিউরনে গ্রো করে, কিন্তু পরবর্তীতে আবার কোথায় আসে, ওই যে থ্রট মাসেলে আসতে পারে, স্যালাইভারি গ্ল্যান্ডে রিলিজ হয় এই বিষয়গুলো। তারপর হচ্ছে নেগ্রি বডি, ওই যে বললাম ব্রেইনের মধ্যে নেগ্রি বডি তৈরি করে ইন্ট্রা সাইটোপ্লাজমিক। ওকে, তাহলে এই কয়েকটা বিষয়। তাহলে স্ট্রিট ভাইরাস মানে হলো সিম্পলি আপনি মনে রাখবেন যে স্যার এটা ন্যাচারাল যে রেবিস ভাইরাস ওটাকে স্ট্রিট ভাইরাস বলে। এখন আপনি বলবেন যে ভাই এই স্ট্রিট ভাইরাসটাকে রেবিস ভাইরাসটাকে আবার স্ট্রিট ভাইরাস বলার দরকার কিছু, তার কারণ আমরা ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি কিছু রেবিস ভাইরাস বানাই, এটা মানে ট্রান্সফর্ম করি, এটাকে বলে ফিক্সড রেবিস। যেহেতু আমরা ল্যাবরেটরিতে একটা ফিক্সড রেবিস বানাচ্ছি, তাহলে ন্যাচারালটাকে একটা নাম দিতে হবে, ওইখানে এটাকে বলে স্ট্রিট। কেমন? আচ্ছা, তাহলে ফিক্সড ভাইরাসটা কি, মানে ফিক্সড রেবিস ভাইরাসের কাজ বিষয়টা কি? ফিক্সড রেবিস ভাইরাসের বিষয়টা হলো যে আমরা ল্যাবরেটরিতে, এটা একটু বোঝাতে আপনাদের কঠিন হবে, সেটা হচ্ছে আমরা যেটা করি, মনে করেন আমি সিম্পলি বলি, এই ফিক্সড ভাইরাসের ধারণা, ফিক্সড ভাইরাস, এই ফিক্সড ভাইরাসের ধারণাটা সর্বপ্রথম লুই পাস্তুর আমাদেরকে এটা দিয়েছে, এই আইডিয়াটা। কেন? তার কারণ হচ্ছে ভ্যাকসিনেশন। উনি সর্বপ্রথম যে রেবিস ভ্যাকসিন তৈরি করেছেন লুই পাস্তুর, তিনি হচ্ছে এই ফিক্সড ভাইরাস তৈরি করে তারপর সেখান থেকে তিনি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটা দিয়েছিলেন একটা বাচ্চাকে, মোস্ট প্রবাবলি 16 বছর বয়স ছিল তার। আচ্ছা, কিভাবে? উনি কি করছে, উনি একটা অ্যানিমাল থেকে, মনে করেন প্রথমে একটা অ্যানিমাল, এই মনে করেন সেটা একটা ডগ থেকে একটা এই রেবিস ভাইরাস ইনফেক্ট করলো একটা র্যাবিটকে ইনফেক্ট করলো। তাহলে এটা হচ্ছে যে রেবিস ইনফেক্টেড র্যাবিট। ওকে, তো সেখান থেকে আমি কাকে আলাদা করলাম, মনে করেন এর ব্রেইন টিস্যু থেকে আমি রেবিস ভাইরাসকে নিলাম। নেওয়ার পরে উনি এই রেবিস ভাইরাসটাকে আবার মাউস ব্রেইনের মধ্যে অথবা একটা মাউসের শরীরে ইন্ট্রোডিউস করালেন। হ্যাঁ, আমি বোঝানোর সুবিধার্থে নিউরন আঁকছি যে এটা একটা মাউসের নিউরোনাল টিস্যু বা নিউরনস। সেখানের মধ্যে আমি যখন এটাকে দিলাম, এবার সেইখানে গ্রো করছে। এবার এই মাউসটা, তাহলে এটা হচ্ছে আমার প্রথম মাউস, একটু বুঝিয়েন কথাটা, এটা হচ্ছে প্রথম আমার মাউস নিউরোনাল টিস্যু যেখানে আমি রেবিস ভাইরাসটা দিলাম। আচ্ছা, এরপরে এখান থেকে রেবিস ভাইরাসটা নিয়ে ওইটাকে আমি আরেকটা মাউসের নিউরোনাল টিস্যুতে দিলাম। তাহলে এটা হচ্ছে এই যে সেকেন্ড প্যাসেজ। তাহলে এখানের মধ্যে আবার সেটা গ্রো করবে। এবার এখান থেকে আবার একটা রেবিস ভাইরাসকে নিয়ে আমি সেটাকে আরেকটা মাউসের অথবা আরেকটা অ্যানিমেলের ল্যাবে নিউরনের মধ্যে দিলাম, নিউরোনাল গ্রো করাচ্ছে। তাহলে আপনি কি দেখেন তো, এই রেবিস ভাইরাসটাকে মানে বারবার ফ্রিকুয়েন্ট প্যাসেজ ফ্রম মানে নিউরোনাল টিস্যু টু নিউরোনাল টিস্যু, একবার একটা নিউরনে অ্যাটাক করালাম, ওই নিউরনের মধ্যে সে গ্রো করলো, ওইখান থেকে ওই কলোনি থেকে একটা নিলাম, নিয়ে আবার আরেকটা আরেকটা অ্যানিমালকে ইনফেক্টেড করালাম, ওইখানে আবার সে গ্রো করছে, ওইখান থেকে নিয়ে আবার আরেকটা, এইভাবে 400-500 বার পর্যন্ত আমরা একটা ব্রেইন থেকে একটা ব্রেইনে, একটা নিউরোনাল টিস্যু থেকে একটা নিউরোনাল টিস্যুতে যখন করলাম, আমরা দেখলাম যে প্রথম যে রেবিস ভাইরাসটা, এই যে দেখেন এখানে যে প্রথম রেবিস ভাইরাসের যে মানে এটাকে কি বলবেন আপনি জেনারেশন ছিল, তার সাথে লাস্ট রেবিস ভাইরাসের যে জেনারেশন, এই যে লাস্ট, মনে করেন এটা লাস্ট, ওদের মধ্যে একটা ইনকিউবেশন পিরিয়ডের অনেক ব্যাপার স্যাপার চেঞ্জ হয়ে গেছে। যেমন ওর ইনকিউবেশন পিরিয়ড ছিল অনেক বেশি, আর ওর কয়েকবার একটা ব্রেন থেকে একটা ব্রেনে ট্রান্সমিট করতে দেখা যাচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা দেখা যাচ্ছে কমে যাচ্ছে। তারপরে ফার্স্ট জেনারেশনের রেবিসের ভিরুলেন্সি ছিল অনেক বেশি, কিন্তু ওদের ভিরুলেন্সি অনেক কম। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে ফার্স্ট জেনারেশনের রেবিস, এগুলো হচ্ছে নিউরোনাল টিস্যু ছাড়াও এক্সট্রা নিউরোনালও গ্রো করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এরা পারে না। তো এইরকম কিছু ব্যাপার স্যাপার চেঞ্জ হয়ে যায়। সো আমি একটা ভাইরাসকে আর্টিফিশিয়ালি ল্যাবে একটা নিউরোনাল টিস্যু থেকে আরেকটা অ্যানিমালের নিউরোনাল টিস্যু, সেখান থেকে আবার নিয়ে আরেকটা ভালো নিউরোনাল টিস্যু, সেখান থেকে নিয়ে আবার আরেকটা ভালো, এইভাবে সাবসিকুয়েন্টলি প্যাসেজ ফ্রম ওয়ান নার্ভ টিস্যু টু অ্যানাদার নার্ভ টিস্যু আমরা রেবিস ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা চেঞ্জ নিয়ে তার ইনকিউবেশন পিরিয়ডটা ফিক্সড করে ফেলি। যেমন দেখা যাচ্ছে এই যে আমার লাস্ট যে কলোনিটা তৈরি হলো, এটা যে এই ভাইরাসটা আপনি যাকেই ইনফেক্ট করান এই কলোনি থেকে, মনে করেন এখানে আপনার অনেকগুলো কলোনি তৈরি হলো, এখান থেকে আপনি যে কোনো একটা নেন, যে ওদের প্রত্যেকের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে
5 to 6 days। তাহলে ফিক্সড শর্ট একটা ইনকিউবেশন পিরিয়ড, এই কারণে এটাকে বলে ফিক্সড ভাইরাস, ফিক্সড রেবিস ভাইরাস। তাহলে এই কথাটাই এবার আপনি পড়েন, সিরিয়াল ব্রেইন টু ব্রেইন প্যাসেজ অফ স্ট্রিট ভাইরাস। ওই যে প্রথম আমি একটি স্ট্রিট ভাইরাস নিয়েছিলাম, ইনফেক্টেড র্যাবিট স্ট্রিট ভাইরাস নিয়ে আমরা কী করলাম, মডিফাইজ দ্য ভাইরাস, রেবিস ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স মডিফাই করেছি। দেন কি হলো যে ইনকিউবেশন পিরিয়ড ইজ প্রোগ্রেসিভলি রিডিউস, শর্ট হয়ে গেছে। দেখেন 2 থেকে 16 উইক্স থেকে কোথায় 5 থেকে 6 দিন হয়ে গেছে। এই কনস্ট্যান্ট বিটুইন 4 to 6 days, এইটাই হচ্ছে আশা করি ক্লিয়ার। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা ভ্যাকসিনেশনে ইউজ করি, এবং এই ফিক্সড ভাইরাসের ধারণা সর্বপ্রথম আমাদেরকে লুই পাস্তুর দিয়েছিলেন। আচ্ছা, তাহলে আমি এখন যে কথাগুলো আপনাদের বলছি, এই যে কোনটার প্যাথোজেনিসিটি বেশি, কোনটা এক্সট্রা নিউরোনাল টিস্যুতে গ্রো করতে পারে, কোনটা ভ্যাকসিনেশনে ইউজ করা হয়, এই পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা, কাইন্ডলি পড়ে নেবেন, যেহেতু আমি বললাম। এবার আসেন ভ্যাকসিন। ভ্যাকসিনের ক্ষেত্রে মনে রাখবেন, রেবিস ভ্যাকসিনের ক্ষেত্রে সর্বপ্রথম যেই ভ্যাকসিনটা সেটা আসছে নার্ভ টিস্যু ভ্যাকসিন, মানে যেটা এই ফিক্সড ভাইরাসের থিওরি থেকে লুই পাস্তুর যেটা প্রস্তাবনা করেছিলেন। নার্ভ টিস্যু ভ্যাকসিনে দেখা যায় নার্ভ টিস্যু ভ্যাকসিনগুলোতে সমস্যা কি, যে আমরা এখানে যে কিল্ড ভ্যাকসিনটা দিই, ওই রেবিস ভাইরাসগুলোর মধ্যে মায়েলিন টিস্যু থাকে। এই মায়েলিন টিস্যুটা যে পেশেন্টটা ভ্যাকসিন নিচ্ছে তার মধ্যে সিভিয়ার সেন্সিটাইজেশন অ্যান্ড অ্যালার্জিক রেসপন্স তৈরি করে, ইভেন এনকেফালাইটিস পর্যন্ত করে ফেলে। এই কারণে এটা পরবর্তীতে বাদ হয়ে গেছে। তারপরে আমরা আসলাম যে চিক এমব্রায়ো ভ্যাকসিন, দ্যাট মিনস আমরা রেবিস ভাইরাসটাকে চিক এমব্রায়ো সেলের মধ্যে মানে কালচার করে গ্রো করছিলাম। কিন্তু এখানেও প্রবলেম হলো যে এই চিক এমব্রায়ো ভ্যাকসিনগুলোর পটেন্সি কম মানে কি, যে এই ভ্যাকসিনগুলো দিলে মানে হস্টের মধ্যে বা পেশেন্টের মধ্যে অ্যান্টিবডি টাইটার খুব কম তৈরি হয়। তাহলে ওই পরিমাণ অল্প অ্যান্টিবডি দিয়ে আমি রেবিসের এগেনস্টে ফাইট করতে পারবো না। তারপর আরেক সাইন্টিস্ট এসে ডাক এমব্রায়ো ভ্যাকসিন, চিক থেকে ডাক এমব্রায়ো, এটার মধ্যেও আসলে পটেন্সি খুব একটা ভ্যারি করে নাই। হ্যাঁ, এরপরে আমরা ফাইনালি চলে আসলাম হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। এক্ষেত্রে আমরা ইউজ করি হিউম্যান ফাইব্রোব্লাস্ট। এই ক্ষেত্রে আমি দেখছি যে যেহেতু এটা হিউম্যান ফাইব্রোব্লাস্ট, নট নিউরোনাল সেল, ফলে এখানে কোনো মায়েলিন টিস্যু থাকে না, ফলে অ্যালার্জিক রেসপন্স হয় না, এবং এই হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনের পটেন্সি খুব ভালো, এবং এটা সে খুব ভালো পরিমাণ অ্যান্টিবডি টাইটার আপনার বডিতে তৈরি করতে পারে, যেটা দিয়ে আমরা রেবিসের এগেনস্টে ফাইট করতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে আমার রেবিস ভ্যাকসিনেশনের যে হিস্ট্রিটা, খুব ব্রিফলি বললাম। যারা ইন ডিটেলস জানতে চান তাদের জন্য আমি এখানে লিখে রাখছি লুই পাস্তুরের ওই ঘটনাটা, কাইন্ডলি যারা ইন্টারেস্টেড অবশ্যই পড়ে নেবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। ওকে, এবার আসেন তাহলে আমরা ফাইনালি আমরা কোন ভ্যাকসিনটাকে আমরা প্রেফার করছি, যে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। ওকে, এবং এই ভ্যাকসিন বানানোর সময় আমরা কোন ভাইরাস ইউজ করি, অবশ্যই স্ট্রিট না, ফিক্সড ভাইরাস, এটা বারবার বলছি। ওকে, গেল। এখন আসেন আমরা হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। এই হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনটা এটা আমরা মানে কিভাবে দিতে পারি, এটা দুইটা সিচুয়েশন। একটা হচ্ছে পেশেন্ট আপনার কাছে ডগ বাইট খেয়ে আসছে, দ্যাট মিনস কি আফটার এক্সপোজার অথবা পোস্ট এক্সপোজার। আর একটা হচ্ছে ও হচ্ছে চিড়িয়াখানায় কাজ করে, বাঘ, চিতা অথবা ডগ, এদেরকে খাবারটা বাদা যে কোনো সময় কামড় খেতে পারে, এটাকে আমি বলি যে প্রি এক্সপোজার। আর কামড় খেয়ে আসলে পোস্ট এক্সপোজার, কামড়ের আগে আসলে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বলে। তাহলে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ডোজেস অফ হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন হচ্ছে 3 ডোজ। 0 days মানে আজকে দিলাম, তার থেকে ঠিক 7 দিন পরে সেকেন্ড ডোজ দিলাম, এবং প্রথম ডোজ থেকে 21 দিন পরে থার্ড ডোজ দিলাম। এটা এভাবে মনে রাখেন। তাহলে আজকে একটা দিলাম, প্রথম ডোজ থেকে 7 দিন পরে একটা, প্রথম ডোজ থেকে 21 দিন পরে আরেকটা দিলাম। আর বুস্টার ডোজ লাগতে পারে অ্যান্টিবডি টাইটারের ভিত্তিতে। ওকে, এবার আসেন যদি এটা পোস্ট এক্সপোজার হয় তখন টোটাল 5টা ডোজ। তাহলে প্রি এক্সপোজারে হচ্ছে 3টা ডোজ, পোস্ট এক্সপোজারে হচ্ছে 5টা ডোজ। দুইজনের ক্ষেত্রেই বুস্টার ডোজ লাগতে পারে, ওইটা আলাদা হিসাব। তাহলে 3-5 আপনি এইভাবে ডোজটা মনে রাখেন। তাহলে কিভাবে দিব, যদি কামড় খেয়ে যায় পোস্ট এক্সপোজার তখন হচ্ছে 0, আজকে একটা দিলাম, ফার্স্ট ডোজ থেকে 3 দিন পরে একটা, ফার্স্ট ডোজ থেকে 7 দিন পরে একটা, ফার্স্ট ডোজ থেকে 14 দিন পরে একটা, ফার্স্ট ডোজ থেকে 28 দিন পরে। তাহলে 0, 3, 7, 14 and 28 days and 28 days। তাহলে এইভাবে আমরা ভ্যাকসিনটা দিব। আচ্ছা, গেল, ঠিক আছে। তাহলে 5টা ডোজ, এবং বুস্টার ডোজ আমরা দিতে পারি 90 দিনের মাথায় একটা বুস্টার ডোজ দেওয়া যেতে পারে। এই হচ্ছে আমরা বিষয়টা জানলাম। ওকে।
এখন আসেন, তাহলে আমি এখন যা বলছি আপনাদের শেষ। এখন আরেকটা কমন ভাইবা কোশ্চেন ধরে যে রেবিস ভাইরাসের এই ভ্যাকসিনটা তুমি কীভাবে দিবা। মনে করো প্রি এক্সপোজার আসলে শুধু আপনি ভ্যাকসিন দিবেন, জিরো ডেজ একটা দিবেন, তারপর হচ্ছে আপনি 7 ডেজ একটা দিবেন, 21 ডেজ একটা দিবেন, শুধু ভ্যাকসিনটা দিচ্ছেন, হ্যাঁ, হিউম্যান ডিপ্লয়েড সেল। কিন্তু পোস্ট এক্সপোজার যদি হয় আপনাকে ভ্যাকসিনও দিতে হবে, রেবিস ইমিউনোগ্লোবিউলিনই দিতে হবে, ভ্যাকসিনও দিতে হবে, রেবিস ইমিউনোগ্লোবিন। মনে করেন এই পেশেন্টের এইটা একটা হাত আর এই হচ্ছে আরেক হাত, এবং এই জায়গায় হচ্ছে সে বাইট খাইছে, ডগ বাইট। এখন এখন আমি যেটা করব, আমি এই বাইট সাইডের সারাউন্ডিংয়ে আমি দিব রেবিস ইমিউনোগ্লোবিউলিন দিব আমি বাইট সাইডের সারাউন্ডিংয়ে। আচ্ছা, আর আর অপোজিট হ্যান্ডে আমি দিব হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, দ্যাট মিনস কিল্ড ভ্যাকসিনটা দিব। ঠিক আছে, তাহলে এই সিম্পল। তাহলে এটাকে বলে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন। প্যাসিভ ইমিউনাইজেশন মানে কি, ওই যে আপনি ডিরেক্ট অ্যান্টিবডি দিচ্ছেন অ্যারাউন্ড দ্য ডগ বাইট সাইড। আর অ্যাক্টিভ ইমিউনাইজেশন হচ্ছে আপনি ওই যে অপোজিট হ্যান্ডে কিল্ড ভ্যাকসিন দিচ্ছেন, অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন। রেবিস ইমিউনোগ্লোবিউলিনটা আমরা শুধুমাত্র একটা ডোজ দিই, রেবিস ইমিউনোগ্লোবিউলিন আমরা শুধুমাত্র একটা ডোজ দিই। কখন? ওই যে ফার্স্ট ডোজ অফ হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, প্রথম দিন আপনি শুধু একটা রেবিস ইমিউনোগ্লোবিউলিন দিবেন। কীভাবে? ল্যাঞ্জে সরাসরি এরকম লেখা যে ম্যাক্সিমাম হচ্ছে বাইট সেটের সারাউন্ডিংয়ে, আর বাকি অংশটুকু কিছু ইমিউনোগ্লোবিউলিন আমরা একটু উপরে দিয়ে দিই। অবশ্যই মনে রাখতে হবে আপনাকে যে যেই পাশে আপনি ইমিউনোগ্লোবিউলিন দিবেন ওই পাশে আপনি অ্যান্টিজেন দিতে পারবেন না। মানে HDCV হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন যদি আপনি রাইট হ্যান্ডে দেন, ইমিউনোগ্লোবিউলিন দিবেন অবশ্যই লেফট হ্যান্ডে। বোঝার উপায় কি, যেই হাতে সে কামড় খেয়েছে ওই হাতে ইমিউনোগ্লোবিউলিন, অপোজিট হাতে হবে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন IM। আচ্ছা, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো জানেন, এর থেকে বেশি কিচ্ছু জানতে হবে না ইনশাল্লাহ। আর এখানে যারা একটু ইন্টারেস্টেড তারা ভ্যাকসিন কোনটা কী ধরনের একটু পড়ে নিয়েন। আমার পরামর্শ, আপনারা এই এত বড় বড় চার্টগুলো না শিখে EPI চার্টটা ভালো করে শিখে নেবেন। এটা না পড়লে ফেল, যে এখানের মধ্যে কোনটা লাইভ অ্যাটেনুয়েটেড, এখানের মধ্যে কোনটা কিল্ড, এখানের মধ্যে কোনটা কনজুগেট, হ্যাঁ, এভাবে ওই ক্লাসিফিকেশনটা অবশ্যই আপনাদের জেনে নিতে হবে। তো দেখেন এর মধ্যে এই যে কিল ভ্যাকসিনের মধ্যে অন্যতম হচ্ছে রেবিস। আচ্ছা, এখন আমরা আসি ওন ট্রিটমেন্ট। এটাও সাবদের পছন্দের একটা ভাইবা কোশ্চেন। ওন ট্রিটমেন্ট, সব ওন্ড আমরা সুন্দর করে ড্রেসিং করে ক্লোজ করে দিই, সুচার ম্যাটেরিয়াল দিয়ে ব্যান্ডেজ করি। কিন্তু রেবিস ভাইরাসের এই ওন্ড, এটাকে আমরা ক্লোজ করতে পারবো না। এটাকে খুব ভিগোরাসলি সোপ ওয়াটার দিয়ে, ভিগোরাসলি বললাম, ঘষে একদম ওয়ার্ডে আপনারা ইনশাল্লাহ করবেন। আমরা এটা করব, করার পরে আমরা এটা ক্লোজ করতে পারবো না। এবং অবশ্যই সোপ ওয়াটার দিয়ে এটাকে আপনি রিনসিং করার পরে আপনাকে অ্যালকোহল অথবা টিংচার দিয়ে সেটাকে ওয়াশ করতে হবে ওন সাইডটাকে। দেন আমরা ওন শুড নট বি সুচার্ড, এই কথাটা মনে রাখতেই হবে। 24 থেকে 48 ঘন্টা, মানে প্রথম 48 ঘন্টা আপনি ওনটাকে খোলা রাখবেন, যাতে ভাইরাস থাকলেও তারা ড্যামেজ হয়ে যায় এনভায়রনমেন্টাল এক্সপোজারে। ক্লোজ করে দিলেই সে দ্রুত নিউরনের মধ্যে, সেন্সরি নিউরন দিয়ে ঢুকে ব্রেইনে চলে যাবে। যত বেশি ভাইরাস আপনার ব্রেইনে যাবে তত বেশি এনকেফালাইটিস এবং হচ্ছে পেইনফুল থ্রট মাসেল স্পাজম হওয়ার চান্স বেশি, ফ্যাটালিটি তত বেশি। তাহলে এই জিনিসগুলো। আরেকটা হচ্ছে রেবিস ভাইরাস আপনার শরীরে কোথায় কোথায় পাওয়া যায়। ওই যে একটা কথা বলছি মনে আছে, যে স্ট্রিট ভাইরাস, দেখেন তো খেয়াল করেন আমরা কি বলছি, যে স্ট্রিট ভাইরাস ক্যান গ্রো নিউরোনাল অ্যান্ড এক্সট্রা নিউরোনাল টিস্যু। তাহলে এই যে দেখেন এক্সট্রা নিউরোনাল টিস্যু কোথায় কোথায় গ্রো করতে পারে, কানেকটিভ টিস্যু, তারপর হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, কিডনি, হার্ট, রেটিনা, কর্নিয়া। এই কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে এই কারণে সে ছড়ায়। ক্লিয়ার? তাহলে দেখেন এই হচ্ছে রেবিস নিয়ে আমাদের খুব জাস্টলি বেসিক উইথ আপনার এক্সাম প্রফ ওরিয়েন্টেড কিছু কথাবার্তা আমরা বললাম। ঠিক আছে, আশা করি এখানের মধ্যে আপনাদের কোনো কনফিউশন নাই। এখন আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আমাদের RNA নন এনভেলপ ভাইরাস। তাহলে আমরা আলহামদুলিল্লাহ RNA এনভেলপ ভাইরাসটা শেষ করলাম। এখন আমাদের বাকি আছে RNA নন এনভেলপ ভাইরাস।
তাহলে আরএনএ নন এনভেলপ ভাইরাস। এখন আরএনএ নন এনভেলপড ভাইরাস এটাকে আমরা টোটাল 4টা ব্রড হেডিংয়ের আলোচনা করব। কয়টা? টোটাল 4টা ব্রড হেডিং ইনশাআল্লাহ। 1 নম্বর পিকো আরএনএ ভাইরাস, 2 নম্বর রিও ভাইরাস, 3 নম্বর ক্যালসি ভাইরাস, 4 নম্বর হেপি ভাইরাস। এর মধ্যে এ বি ডি আমার ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা। পিকো আরএনএ ভাইরাস, এই পিকো আরএনএ ভাইরাসকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। যেই সকল পিকো আরএনএ ভাইরাস রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেকশন করে ওদেরকে আমরা বলি রিনো ভাইরাস। এরা আপনার প্রিডমিনেন্টলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, অথবা ওরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে ওরা আপনার নিউমোনিয়াও করে ফেলতে পারে, স্পেশালি ইন ইমিউনো কম্প্রোমাইজড অর এক্সট্রিম এজ। আচ্ছা, আর যে সকল পিকো আরএনএ ভাইরাস গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টকে ইনফেকশন করে প্রিডমিনেন্টলি তারা ডায়রিয়া, ভমিটিং এগুলো করে কি না বলেন? এখানেই হচ্ছে কোয়েশ্চেনটা। এক্স্যাক্টলি এটাই আপনাকে স্যারের প্রশ্নটা করবে, বুঝিয়েন। আবারও বলছি, খুব কেয়ারফুলি খেয়াল করেন। তাহলে পিকো আরএনএ ভাইরাসের মধ্যে কিছু হচ্ছে রিনো ভাইরাস। রিনো ভাইরাস অ্যাটাক করবে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টকে, এবং তার সিমটমও হবে রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড। যেমন ওই যে এরিয়া আর কি, আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যে সিমটমগুলো আছে ভাইরাল, ওই যে বললাম ফিভার, ড্রাই কাফ, হ্যাঁ, কনজাংটিভাইটিস, সোর থ্রোট, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, অ্যানোরেক্সিয়া, এগুলো আর কি 5 to 6 days ডিউরেশনের। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এই অ্যান্টেরো ভাইরাসটা একটা লাইন অবশ্যই লিখে রাখেন আপনার নোট বইতে। এই অ্যান্টেরো ভাইরাসগুলো ইনফেকশন করবে কোথায়? এন্টেরিক ট্র্যাক্ট অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, বাট ওদের সিমটমটা কিন্তু জিআইটি রিলেটেড হবে না, ওদের সিমটমটা হবে অন্য সিস্টেমে। যেমন আমি একটা উদাহরণ দিই, এখান থেকে আমি শুধু 2টা জিনিস পড়াবো আপনাদের। পোলিও ভাইরাস, পোলিও ভাইরাসটা প্রথম তার ইনফেকশন শুরু করে জিআইটিতে, অ্যাজ ওয়েল অ্যাজ ও আপনার ফ্যারিংসও করে। যাই হোক, ফ্যারিংস তো জিআইটির একটা অংশ ধরতে পারেন, ওরোফ্যারিংস যদি আমি বলি। কিন্তু তার সিমটমটা কি? সিমটমটা হচ্ছে নার্ভাস সিস্টেম রিলেটেড। সে ফ্ল্যাসিড প্যারালাইসিস করে। কি করে? ফ্ল্যাসিড প্যারালাইসিস করে। ইন্টারেস্টিং না বিষয়টা? ইনফেকশন করতেছে জিআইটি, কিন্তু তার সিমটম, সাইন সিমটম হচ্ছে নার্ভাস সিস্টেম রিলেটেড। আরেকটা উদাহরণ দিই যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি এই দুটোই আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করবো। হ্যাপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন করতেছে জিআইটি থ্রোতে, কিন্তু তার সাইন সিমটম হচ্ছে কোথায়? লিভারে, হেপাটাইটিস, হেপাটাইটিস। তাহলে দেখেন, এটাই হচ্ছে সাবদের পছন্দের একটা প্রশ্ন, যে পিকো আরএনএ ভাইরাসের এন্টেরোটাইপটা ইনফেকশন করবে এন্টেরিক ট্র্যাক্ট অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, তার তার সাইন সিমটম হবে আদার। যেমন পোলিও নার্ভাস সিস্টেম রিলেটেড ফ্ল্যাসিড প্যারালাইসিস, যেমন হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, এটা হচ্ছে এন্টেরো ভাইরাস টাইপ 72, এটা করতেছে আপনার হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। ওকে, এবার আসেন আরেকটা, আমরা বি নাম্বারে আসি। আমরা একটু মুছে দিই। বি নাম্বার আসেন তো, রিও ভাইরাস। এই রিও ভাইরাস, এই রোটা ভাইরাস যেটা আপনি দেখছেন, এটাই হচ্ছে ও ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়, এবং যেগুলোই ফিকো ওরাল বলবো ওরা আসলে জিআইটির মাধ্যমেই হয়, ছড়ায়, এবং তার সাইন সিমটমটা হচ্ছে জিআইটি রিলেটেড। এই রোটা ভাইরাস দিয়ে কি হয়? রোটা ডায়রিয়া, হ্যাঁ, এটা চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়। কি হয় রোটা ভাইরাসে? রোটা ভাইরাসে আমরা একটু পরে ইনশাল্লাহ বলবো, কিন্তু আমি একসাথে সবগুলো বললে কি হয়, মানে আপনাদের ফাইন একটা টিউনিং হয়, একটার সাথে একটা ইনশাল্লাহ কোরিলেশন করতে সুবিধা হয় আলহামদুলিল্লাহ। তাহলে ভমিটিং প্লাস ডায়রিয়া। আচ্ছা, আরেকটা আসে ক্যালসি ভাইরাস, এমনি জেনে রাখে, ক্লিনিক্যালি তেমন একটা দেখা যায় না। হেপি ভাইরাস, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাপাটাইটিস ই ভাইরাস, হ্যাপাটাইটিস ই ভাইরাস। এবং একটা পছন্দের ভাইভা কোয়েশ্চেন, হ্যাপাটাইটিস ই ভাইরাস ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ভাইরাল ইনফেকশন ফর প্রেগনেন্ট উইমেন। ওকে, আচ্ছা আচ্ছা, গেল। তাহলে এই কয়েকটি ইনফো জেনে রাখেন, ইনশাল্লাহ খুবই আপনার কাজে দিবে। এখন আসেন আরেকটা ভাইভা কোয়েশ্চেন, অথবা আপনার ক্লিনিক্যাল লাইফের জন্য, যে ডায়রিয়ার কয়েকটা ভাইরাল কজ বলেন। 1 নাম্বার রোটা ভাইরাস, কাদের ক্ষেত্রে হয়? চিলড্রেনের। কি কি হয়?
ভমিটিংও থাকবে, ডায়রিয়া থাকবে, V+D। নরওয়াক ভাইরাস অথবা এটা নরো ভাইরাসও বলে, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে ডায়রিয়া করে। অ্যাডেনো ভাইরাস আপনাদেরকে আমি পড়িয়ে আসছি যে ডিএনএ নন এনভেলপড অ্যাডেনো ভাইরাস, এটা আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনও করতে পারে, আবার জিআইটি ইনফেকশন করে ডায়রিয়া করতে পারে। তাহলে রোটা, অ্যাডেনো ভাইরাস, নরওয়াক ভাইরাস, এই তাহলে এগুলো হচ্ছে ভাইরাল কজেস অফ ডায়রিয়া। এখন আসেন পিকো আরএনএ ভাইরাসের কয়েকটা কমন ফিচার আপনি জেনে নেন। তাহলে প্রথমেই তো আপনি দুইটা ক্যারেক্টারিস্টিক্স জেনেই গেলেন। পিকো আরএনএ, তাহলে এটা একটা আরএনএ ভাইরাস, এটা একটা নন এনভেলপ, কারণ আমাদের ক্লাসের টপিকটাই কি আরএনএ নন এনভেলপ। এখন আমরা যত কথা বলবো আরএনএ নন এনভেলপ, তাহলে আরএনএ ভাইরাস, নন এনভেলপ ভাইরাস, এবং পিকো আরএনএ ভাইরাসগুলো ইকোসাহেড্রাল, অর্থাৎ এগুলোর শেপটা একটু ডায়মন্ড শেপের মতো, হ্যাঁ একটু ডায়মন্ড শেপের মতো। ওকে, তারপর এদের আরএনএটা কেমন? এদের আরএনএটা হচ্ছে আপনার সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এদের আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এবং আরএনএটা পজিটিভ পোলারিটি। যেহেতু পজিটিভ পোলারিটি, তার কোনো এক্সট্রা আরএনএ পলিমারেজ এনজাইমের দরকার নাই, হ্যাঁ সেই হোস্ট সেলের আরএনএ পলিমারেজ ইউজ করতে পারবে। আচ্ছা, এখন আসেন পিকো আরএনএ ভাইরাসের দুইটা টাইপ আছে বললাম, মেডিকেলি ইম্পর্টেন্ট। একটা এন্টেরো, যারা জিআইটিতে থ্রোতে ছড়ায়, আর একটা রিনো, যারা রেসপিরেটরি থ্রোতে ছড়ায় এবং রেসপিরেটরি সিমটম করে। শেষ, ক্লিয়ার? আমি বুঝতে পারছি কথাগুলা, খুবই সহজ। আরএনএ নন এনভেলপ ভাইরাস, এর মধ্যে আপনার দুইটা ফিচার পেয়ে গেছেন। এরপরে আসে যে পিকো আরএনএ ভাইরাস হচ্ছে ইকোসাহেড্রাল শেপ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, পজিটিভ পোলারিটি আরএনএ, এইভাবে বলবেন আপনারা। এখন আসেন দুটো টাইপের ডিফারেন্স, হ্যাঁ এটা একটা ভাইভা কোয়েশ্চেন, খুব ব্রিফলি, আপনার সব জানা দরকার নেই। তাহলে পিকো আরএনএ দুটো টাইপ, এন্টেরো আর রিনো। তাহলে ওই কথাটা বারবার বলছে, আর বলতে চাচ্ছি না কোনটা কোন ট্র্যাক্টে ইনফেকশন করে। এখন আসেন অপটিমাম গ্রোথ। এন্টেরো ভাইরাসের টেম্পারেচার টলারেন্স একটু বেশি রেদার দ্যান রিনো। এন্টেরো ভাইরাস 37 ডিগ্রিতেও গ্রো করে, আর রিনো ভাইরাস 33-তে গ্রো করে। একটু সিম্পল বেসিক মিলান, এন্টেরো ভাইরাস যেটা এন্টেরিক ট্র্যাক্টে গ্রো করতে পারে, তার মানে অবশ্যই সে স্টোমাকের অ্যাসিডকে ক্রস করে যেতে পারে। তাহলে অ্যাসিড লেভাইলকে, মানে অ্যাসিড পেলেই মরে যায় কে? রিনো ভাইরাস, কারণ এই কারণেই তো সে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে গ্রো করতে পারে না। আর অ্যাসিডকে ওভারকাম করে যেতে পারে বলেই এন্টেরো ভাইরাস আমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে গ্রো করতে পারে, এই কারণে এটা অ্যাসিড স্টেবল। এটা বুঝে বুঝে আপনি পড়েন। আর রিনো ভাইরাসের সমস্যা, তার 100টা সেরোটাইপ আছে, এই কারণে এটার এগেনস্টে কার্যকরী ভ্যাকসিনেশন নাই, ওই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেল, কারণ অনেকগুলো টাইপ তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল। এখন আসেন আপনি, এটা হচ্ছে আরেকটা আপনার ক্লিনিক্যাল লাইফের জন্য ইম্পর্টেন্ট, যে কোন কোন ভাইরাল ইনফেকশনগুলো নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। 1 নাম্বার পোলিও ভাইরাস, হ্যাঁ 2 নাম্বার রেবিস ভাইরাস। রেবিস ভাইরাস আপনাদেরকে ইন ডিটেলস বলছি, পোলিও ইনশাল্লাহ ইন ডিটেলস বলবো, মিজলস ভাইরাস ইন ডিটেলস আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, মামস ইন ডিটেলস আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, মেনিঙ্গো এনকেফালাইটিস করে, হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস করে, টেম্পোরাল লোব, এটা খুবই পছন্দের একটা ভাইভা কোয়েশ্চেন। এবং ওয়ার্ডে আপনি যতগুলা এনকেফালাইটিসের পেশেন্ট পাবেন, যতগুলা, আমরা র্যান্ডমলি ওদেরকে হার্পিস সিমপ্লেক্স হিসেব করে ওদেরকে আমরা ইনজেকশন জোভির দিয়ে দিই আগে, এটা ঠিক আছে। পরে আমরা এমআরআই আসলে দেখি। রুবেলা, এটাও ডিটেলস আলোচনা করেছি, ওই যে কনজেনিটাল রুবেলা সিনড্রোমের একটা পার্ট ছিল কি মেন্টাল রিটার্ডেশন। দেখেন আলহামদুলিল্লাহ, আপনারা, আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি কি না, যদি আপনারা আমার প্রত্যেকটা ক্লাস করেন, আমার রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ সোল একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটার সাথে একটা কম্পেয়ার করে করে পড়েন আপনি, মানে মিলে আপনি শুধু মিজেলস নিয়ে পড়ে থাকলে হবে না, মিজেলস মামস, তাহলে আপনি একটু চিন্তা করেন পোলিও ভাইরাস পোলিও মাইলাইটিস করে, এটি ডিটেলস বলবো এই কারণে এখন এখানে সময় নষ্ট করছি না। রেবিস ভাইরাস, তারপরে মিজেলস ভাইরাসের ক্ষেত্রে আমি বলছি এটার মধ্যে মূলত কপ্লিক স্পট থাকে, কিন্তু ওটা যখন ব্রেইনে অ্যাটাক করে তখন দুইটা সিরিয়াস ডিজিজ হয়, একটা এনকেফালাইটিস, তার থেকেও সিরিয়াস হচ্ছে সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস। মামস এটা মূলত আসলে করে প্যারোটিড গ্ল্যান্ড টেন্ডার সোয়েলিং, তবে এটা মেনিঙ্গো এনকেফালাইটিস করতে পারে এবং স্টেরিলিটি করতে পারে। আরেকটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, তো বললাম দ্য মোস্ট কমনেস্ট ভাইরাল কজেস অফ এনকেফালাইটিস। রুবেলা, এটা হচ্ছে এই কম্পোনেন্ট অফ কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম ট্রায়াড which is known as mental retardation। তাহলে এইভাবে করে করে আপনাকে পড়তে হবে, ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে হবে। এখন আমরা আসি ইনশাল্লাহ পোলিও ভাইরাস।
তাহলে পোলিও ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স বললে আপনি দুইটা ক্যারেক্টারিস্টিক্স প্রথমেই জেনে গেলেন। আপনি জানেন যে পোলিও ভাইরাস হচ্ছে পিকো আরএনএ ভাইরাস, তাহলে এটা একটা আরএনএ ভাইরাস। আবার আমরা আলোচনা করছি এটা নন এনভেলপডের আন্ডারে, তাহলে এটা একটা নন এনভেলপড ভাইরাস। আবার আমরা জানি পোলিও ভাইরাসটা পিকো আরএনএ এর এন্টেরিক টাইপ, হ্যাঁ, একটা ছিল রিনো ভাইরাস আর একটা ছিল এন্টেরো, তাহলে বলবেন যে এটা একটা এন্টেরো ভাইরাস। তারপর আপনি আরও বুদ্ধি করে বলতে পারেন এটা অ্যাসিড স্টেবল। তারপরে বলতে পারেন এটা হচ্ছে মোর টেম্পারেচারে গ্রো করতে পারে। তারপরে আপনি বলতে পারেন সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, তারপরে পজিটিভ পোলারিটি আরএনএ। দেখেন আলহামদুলিল্লাহ আমি এখান থেকে একটা জিনিসও দেখিনি, ওই যে আমার আগের যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম ওটা থেকে বললাম, তাহলে পড়ার দরকার নেই। ডিজিজ পোলিও ভাইরাস দিয়ে কি হয়? পোলিও ভাইরাস দিয়ে আমার ডিজিজ হবে যে এটা আপনার নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করবে। এবং এটা কোন নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে একটু আমি বলি, এটা আমি আগে একটা পেজ নিই, একটু বেসিক দিয়ে আসি। সাপোজ এটা প্রথম মনে করেন সে পোলিও ভাইরাস, যেটা পোলিও ভাইরাসের রুট অফ এন্ট্রি কী হবে বলেন তো বুদ্ধি করে? ফিকোরাল রুট হবে। হ্যাঁ, তাহলে পোলিও ভাইরাস হচ্ছে ফিকোরাল রুটে ছড়ায়। সিম্পলি একটু চিন্তা করেন, এটা হার্ড ইমিউনিটি, মানে যেহেতু এটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ইনফেক্ট করে, ওয়াশরুম দিয়ে বের হবে যদি পুয়ার স্যানিটেশন থাকে, তারপর হচ্ছে আপনার বয়েলড ওয়াটার না খায়, প্রপার স্যানিটাইজেশন না থাকে, তাহলে আরেকজন ওই ফুডসের সাথে খাবারটা চলে যাচ্ছে ফিকাল ম্যাটেরিয়ালের থ্রুতে, এটা আবার আরেকজনের ওরাল রুটে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাক্সেস নিচ্ছে, আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে বের হচ্ছে ফিসেসের মাধ্যমে, তাহলে ফিকো ওরাল রুটে এটা ছড়াচ্ছে। তাহলে প্রথম যখন এই যে প্রথম যখন এই পোলিও ভাইরাসটা মনে করেন এই মানুষটার ওরাল ক্যাভিটিতে ঢুকলো, ঢুকার পরে এই জায়গাটার নাম কি, মানে সরি এই জায়গাটার নাম কি, মানে যেখানে খাবারটা আসছে আর কি, এটার নাম হচ্ছে ফেরিংস। এটার নাম কি? ফেরিংস। ওকে, তাহলে সে প্রথমে এই পোলিও ভাইরাসটা এসে এই ফেরিংসের লাইনিং এপিথেলিয়াল সেলসে এন্ট্রি নিবে। এন্ট্রি নিয়ে এখানে সে গ্রো করা শুরু করবে। এখানে একটা কি করবে? গ্রো করবে, মানে এখানে একটা তার মাল্টিপ্লিকেশন হবে। এখন এখানে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়টা, এই মাল্টিপ্লিকেশনটা যখন সে করবে, সে এই মাল্টিপ্লিকেশনটা করতে গিয়ে আমার এখানের মধ্যে কি আছে? ওয়েলডিয়ার্স রিং আছে। আপনারা জানেন আমাদের ওরোফ্যারিংসের সারাউন্ডিংয়ে ওয়েলডিয়ার্স রিং নামে কয়েকগুলো ইএনটিতে পড়বেন ইনশাল্লাহ আপনারা। মানে এখানে কতগুলো লিম্ফ নোডের ক্লাস্টার থাকে ঘুরে ঘুরে, এগুলো হচ্ছে আমাদের ইমিউনিটিতে টনসিল, পেরিটনসিলার, হ্যাঁ, হিলার, লিম্ফ নোড, এগুলো ঘিরে থাকে। যখনই এখানে পোলিও ভাইরাসটা গ্রো করা শুরু করবে, এই লিম্ফ নোডগুলোর মধ্যে এই পোলিও ভাইরাসের এগেনস্টে ইমিউন রেসপন্স তৈরি হবে। দ্যাট মিনস এখানে তো আমার কি আছে? লিম্ফ নোডের মধ্যে কি আছে? কর্টিক্যাল এরিয়া, প্যারাকর্টিক্যাল এরিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে প্যারাকর্টিক্যাল এরিয়ার মধ্যে আলটিমেটলি আমার যে লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ওখান থেকে আমার কি তৈরি হবে? সাইটোটক্সিক টি লিম্ফোসাইট তৈরি হবে। কর্টিক্যাল এরিয়ার থেকে আমার বি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হয়ে অ্যান্টিবডি অ্যাগেনস্ট পোলিও ভাইরাস তৈরি হবে। কি কি অ্যান্টিবডি তৈরি হবে পোলিও ভাইরাসের অ্যাগেনস্টে? বোথ। প্রথম দিকে তৈরি হবে ওই যে আমরা ইমিউনোলজিতে আলহামদুলিল্লাহ ফার্স্ট টার্মে যেটা বলেছি, ইমিউনোগ্লোবিন এম তৈরি হবে, ইমিউনোগ্লোবিন জি তৈরি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু এটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের একটা পোর্শন, এবং এখানের মধ্যে ইমিউনোগ্লোবিন এও তৈরি হবে। তাহলে দেখেন এই যে একটা পোলিও ভাইরাস যখনই আপনার ওরাল ক্যাভিটিতে ঢুকলো, গ্রো করা শুরু করলো, তখনই ইমিউন রেসপন্স, কারণ ভাইরাস যখনই গ্রো করছে তখনই আমার এখানে ম্যাক্রোফেজ এই ভাইরাসটাকে প্রেজেন্ট করবে আমার সারাউন্ডিং লিম্ফ নোড, দ্যাট মিনস ওয়েলডিয়ার্স রিংয়ের লিম্ফ নোডগুলোতে। ওকে, ভাইরাসটা বুঝছে যে ভাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না, যত থাকবো ততই ওরা আমাকে এখানেই মেরে ফেলবে, যত দ্রুত সম্ভব আমার নিচে যাওয়া প্রয়োজন। ইয়েস, সে তত দ্রুত নিচে যাবে। এবং এই পোলিও ভাইরাস, যেটাকে আমি এখানে আপনাদেরকে মেটে কালার দিয়ে ইন্ডিকেট করছি, এই পোলিও ভাইরাসটা এখন চলে আসলো স্টোমাকে। এখানেও দেখতেছে সে এখানে একটা অ্যাসিড লেভেল স্টেট, যদিও সে সার্ভাইভ করে বেশিক্ষণ থাকতে চাইবে না, সে আর একটু নিচে আসবে, নিচে এসে সে চলে আসবে আমার ইন্টেস্টাইনে। এই ইন্টেস্টাইনে যখন আসলো, এখানে বেশি অ্যাসিডিক কন্ডিশনও না, মোটামুটি অ্যালকালাইন একটা কন্ডিশন। এবার সে এখানে মিউকোসাকে ইনভেড করবে, মিউকোসাল সেলের মধ্যে ঢুকবে, ঢুকার পরে সাবমিউকোসাল লেয়ারে যাবে। এই যে এখানে মিউকোসার নিচে হচ্ছে সাবমিউকোসাল লেয়ারে যাবে। এই সাবমিউকোসাল লেয়ারে গিয়ে সে সুন্দর করে এখানে সেলের মধ্যে ঢুকে গ্রো করা শুরু করবে। এখন ও তো জানা না বেচারা যে ও যে ওরাল ক্যাভিটি থেকে দৌড়াই পালাইলো ওয়ালডিয়ার্স রিংয়ের
সাইটোটক্সিক টি লিম্ফোসাইট এবং অ্যান্টিবডির ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে আরও বড় একটা লিম্ফ নোডের সেট বসায় রাখছে। ওটার নাম হচ্ছে কি মেল্ট মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। এই যে এখানের মধ্যে লিম্ফোয়েড টিস্যুর বন্যা বয়ে যায় এখানে। ওরা সাথে সাথে এই পোলিওভাইরাসের এগেনস্টে অ্যাক্টিভ হবে। ওরাও একই রকম এখানে তৈরি করবে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, তারপরে তৈরি করবে আপনার অ্যান্টিবডি, বোথ ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এ। ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্টিবডি প্রোটেকশন দিবে লোকাল ইমিউনিটি। দ্যাট মিনস গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে আমার যে পোলিও ভাইরাসগুলো ঢুকবে, ওই পোলিও ভাইরাসকে ইমিউনোগ্লোবুলিন এটা গিয়ে পোলিও ভাইরাসের মানে সারফেস প্রোটিনের সাথে বাউন্ড হয়ে যাবে। ফলে তারা ওই পোলিও ভাইরাসগুলো আমার মিউকোসাল লাইনিং এপিথেলিয়ালসের সাথে অ্যাটাচ করতে পারবে না। ফলে ইমিউনোগ্লোবিন এ উইল প্রিভেন্ট দ্য অ্যাটাচমেন্ট বিটুইন দ্য ভাইরাস অ্যান্ড হোস্ট সেল সারফেস। আর ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি ওরা যেটা করবে, ওরা হচ্ছে আপনার এই ভাইরাসটাকে কমপ্লিমেন্ট মিডিয়েটেড ডিস্ট্রাকশন করবে, মানে হচ্ছে আলটিমেটলি ভাইরাসটাকে অ্যাগ্লুটিনেশন করবে, অথবা ভাইরাস ইনফেক্টেড সেলকে কী করবে সাইটোটক্সিক টি সেল দিয়ে ওরা ড্যামেজ করে ফেলবে। বাকি দুইটা ইমিউনোলজিক্যাল ব্যাপার যেগুলো আর কি। তাহলে এইভাবে দেখেন এই বিষয়টা হচ্ছে। এখন পোলিও ভাইরাস হচ্ছে চালাক। পোলিও ভাইরাস যেটা করবে, পোলিও ভাইরাস এখানে বসে থাকবে না। পোলিও ভাইরাস এই যে আমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের সেই যে মিউকোসা সাবমিউকোসাতে গেল, আমি বললাম না সাবমিউকোসাতে অ্যাক্সেস নিল। এখন সাবমিউকোসার মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে বলেন, প্রচুর পরিমাণে কি থাকে ভাস্কুলারিটি। সে সুন্দর করে যে কোনো একটা ব্লাড ভেসেলসে এন্ট্রি নিয়ে ফেলবে, যে কোনো একটা ব্লাড ভেসেলসে এন্ট্রি নিয়ে ফেললো। তাহলে ব্লাড ভেসেলসে যখনই ভাইরাস ছড়ায় ওটাকে কি নাম দেয়? ওটার নাম হচ্ছে ভাইরেমিয়া ব্লাড ভেসেলসে। এই ব্লাডগুলা বডির ব্রেইন থেকে শুরু করে সব জায়গায় যায়। এবং পোলিও ভাইরাসের মানে সাইট অফ প্রেডিলেকশন হচ্ছে যে তার কি আপনার স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল রিজন। তখন আলটিমেটলি দেখেন আপনার এই ব্লাডটা আলটিমেটলি হার্টে যাবে না, মানে যেহেতু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে সে অ্যাবজর্ব হচ্ছে, সে আলটিমেটলি এই ব্লাডটা হার্টে যাবে ভেনাস ড্রেনেজ হয়ে, হ্যাঁ, পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে। হার্ট তখন আবার লেফট হার্ট থেকে এই ভাইরাস কন্টেনিং ব্লাডটাকে পাম্প করবে। লেফট হার্ট থেকে এই ব্লাডটা আপনার কোথায় যাচ্ছে? আলটিমেটলি অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি হয়ে স্পাইনকে সাপ্লাই দিচ্ছে। ওইখান থেকেই সে আস্তে করে ব্লাড ভেসেল থেকে বের হয়ে সে ঢুকে যাবে আপনার স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলে। তো এই ভাইরাসটা, পোলিও ভাইরাসটা যখনই আপনার ব্লাড মানে থ্রু ব্লাডবর্ন মানে ব্লাডের মাধ্যমেই সে আপনার স্পাইনাল কর্ডের অ্যাক্সেসটা পেয়েছে, তো এও যখন আপনার অ্যান্টেরিয়র হর্ন সেলকে অ্যাটাক করবে, ও যখন আপনার এই যে 1 নাম্বার এখানে কিন্তু রেট্রোগ্রেড অ্যালং দ্য নার্ভ এটা কম হয়, এটা বেশি হয় যে আপনার রেবিসের ক্ষেত্রে। হ্যাঁ, পোলিও ভাইরাস এটা করে ল্যাঞ্জে দেখবেন লেখা আছে। তো মেইনলি সে ছড়ায় ব্লাড স্ট্রিমের মাধ্যমে। যাই হোক, তো ও ব্লাড স্ট্রিমের মাধ্যমে চলে গেলে কোথায়? ও ব্লাড স্ট্রিমের মাধ্যমে চলে গেল অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড। এবং যখনই ওখানের মধ্যে ভাইরাস ইনফেক্ট করবে, পোলিও ভাইরাসটা যখন ইনফেক্ট করবে ওই অ্যান্টেরিয়র হর্ন সেল নিউরনের মধ্যে যখন সে ঢুকে যাবে, ঢুকে গেলে তখনই যেহেতু নিউরনটা এখন কি হয়ে গেছে ভাইরাস ইনফেক্টেড, তখনই আমার সাইটোটক্সিক টি সেল, তারপর হচ্ছে আমার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে ওরা কি করবে আমার স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলটাকে ড্যামেজ করার ট্রাই করবে। অ্যান্টেরিয়র হর্ন সেলটা ড্যামেজ হয়ে যাবে অথবা সে মানে অ্যাট্রোফাইড হয়ে যাবে, ফলে ওই অ্যান্টেরিয়র হর্ন সেলটা কাজ করবে না। তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেল এটা হচ্ছে একটা কী ধরনের নিউরন? আপার মোটর নিউরন না লোয়ার মোটর নিউরন? লোয়ার মোটর নিউরন। তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেল ড্যামেজ হওয়া মানে লোয়ার মোটর নিউরন লিশন হচ্ছে। ফলে কি হবে? ওই অ্যান্টেরিয়র হর্ন সেল দিয়ে আপনার যেই রিজনের মাসেল সাপ্লাই পাচ্ছে ওই মাসেলগুলো ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে। এক্স্যাক্টলি এই কারণে আপনার তখন হচ্ছে কি প্যারালাইসিস, এবং এটা হচ্ছে ফ্ল্যাসিড প্যারালাইসিস। আর যদি এই ব্লাড থেকে পোলিও ভাইরাসটা আপনার ব্রেইনে অ্যাক্সেস নেয়, ব্রেইনের কোন সাইডের প্রতি তার আসক্তি বেশি? ব্রেইন স্টেম। ফলে হবে যে ব্রেইন স্টেম পলিওমাইলাইটিস, অথবা এটাকে বলে বালবার, কারণ আপনারা জানেন ব্রেইন স্টেমকে বালবার রিজন বলে। তাহলে বালবার পলিওমাইলাইটিস হবে। এবং বালবার পলিওমাইলাইটিস হলে যেহেতু ব্রেইন স্টেম থেকে আপনার কি বের হয়, মানে কি বলে 9, 10, 11, 9, 10, 11 নাম্বার নার্ভগুলো
বের হয় ব্রেইন স্টেম থেকেই। তো আলটিমেটলি এখানে আপনার পেশেন্টের ডিসফেজিয়া ডেভেলপ করতে পারে এবং রেসপিরেটরি প্যারালাইসিস, ওই যে আপনার কি বলে পন্স থেকে যে নার্ভগুলো আসে, আলটিমেটলি রেসপিরেটরি প্যারালাইসিসও হবে, কারণ এগুলোই আমার রেসপিরেশন কন্ট্রোল করে এই রিজন থেকে যে নার্ভটা বের হয়। আচ্ছা, তাহলে এখন দেখেন, তার মানে আমি বুঝলাম যে পোলিও ভাইরাস প্রথমে আসলে আমার শরীরে সে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে গ্রো করে, সেখান থেকে ব্লাডে যায়, ব্লাড থেকে সে দুটো জায়গায় ঢুকে, স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল রিজন, এবং সেখানে সে ফ্ল্যাসিড প্যারালাইসিস করে, অথবা ব্রেইন স্টেম রিজন, সেখান থেকে সে বালবার পলিওমাইলাইটিস করে। মোর ডেঞ্জারাস ইজ বালবার পলিওমাইলাইটিস বিকজ ইট লিডস টু রেসপিরেটরি প্যারালাইসিস। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার সিমটমটা। তাহলে এখন দেখেন, পোলিও ইনফেকশন যেটা, পোলিও ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে 91 to 96% হচ্ছে অ্যাসিমটোম্যাটিক, পেশেন্টের কোনো সিমটমই প্রকাশ পাবে না, সে ইমিউনাইজড হয়ে যাবে, ভাইরাসকে মেরে ফেলবে। ওই যে মেল্ট মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, তারপরে ওয়েল্ডেডস রিংয়ের টনসিলার, তারপরে পেরিটনসিলার, তারপরে হচ্ছে হাইলার লিম্ফ নোড থেকে, ওরাই তাকে ড্যামেজ করে ফেলবে। ওরা তাকে ভাইরেমিয়া হয়ে ব্রেইনে অ্যাক্সেস দিবে না, বুঝিয়ে ওখানেই তাকে ড্যামেজ করে দিচ্ছে। আরেকটা হচ্ছে অ্যাবর্টিভ পলিওমাইলাইটিস, 2 নম্বরটা দেখেন, অ্যাবর্টিভ পলিওমাইলাইটিসের ক্ষেত্রে কি হবে, যে এই ক্ষেত্রে জাস্ট প্রোড্রমাল সিমটমগুলো আসবে, হেডেক, সোর থ্রোট, নজিয়া, ভমিটিং, এবং এটা স্পন্টেনিয়াসলি উইদিন 5 days ঠিক হয়ে যাবে। তাহলে অ্যাবর্টিভ পলিওমাইলাইটিসের ক্ষেত্রে হচ্ছে সিমটম আসবে, বাট প্রোড্রমাল ভাইরাল সিমটম, নট নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, অ্যান্ড ইট উইল রিজলভ স্পন্টেনিয়াসলি উইদিন 5 days। এরপর আসেন যে নন প্যারালাইটিক পলিওমাইলাইটিস। নন প্যারালাইটিক পলিওমাইলাইটিসের ক্ষেত্রে হবে কি, যে এখানে প্যারালাইসিস হবে না, কিন্তু এখানে খুব ভয়ানক একটা রোগ, যেটাকে আপনারা বলেন অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হবে। তাহলে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হলে মেনিনজাইটিসের সাইন সিমটম পাবেন, ফিভার, নেক রিজিডিটি, হেডেক, এগুলো পাবেন, এবং এটা স্পন্টেনিয়াসলি রিজলভ হবে। তাহলে আমার ফ্ল্যাসিড প্যারালাইসিস এবং হচ্ছে আপনার বালবার পলিওমাইলাইটিস, হ্যাঁ, বালবার পলিওমাইলাইটিস যেটা হয়, এই যে একটু আগে এই যে এটা, তাহলে ফ্ল্যাসিড প্যারালাইসিস অ্যান্ড বালবার পলিওমাইলাইটিস, এই দুইটাই হচ্ছে সবচেয়ে ভয়ানক, যেটা 4 নাম্বার ক্যাটাগরিটা। এই যে এখানের মধ্যে আপনার একটা হবে ফ্ল্যাসিড প্যারালাইসিস, আর একটা হবে বালবার পলিওমাইলাইটিস, অ্যান্ড দ্যাট উইল লিড টু রেসপিরেটরি প্যারালাইসিস। তাহলে দেখেন, তাহলে পোলিওভাইরাসের ইনফেকশন, এটার ক্লিনিক্যাল ফিচারকে 4 ভাগে ভাগ করবো: অ্যাসিমটোম্যাটিক, মাইল্ডলি সিমটোম্যাটিক মানে প্রোড্রোমাল সিমটম, এবং আরেকটা হচ্ছে মেনিনজাইটিস হবে শুধু, আরেকটা হচ্ছে যে এনকেফালাইটিস, মানে হচ্ছে ব্রেইন স্টেম হলে বালবার পলিওমাইলাইটিস, অ্যান্টেরিয়র হর্ন সেল গেলে ফ্ল্যাসিড প্যারালাইসিস। শেষ, এই কথাগুলো মনে রাখেন, ঠিক আছে? তাহলে এই বাকি সব আমি বলে ফেলছি আপনাদের। ল্যাবরেটরি ডায়াগনোসিস সেম আগের মতো, আইসোলেশন অফ ভাইরাস, অ্যান্টিবডি টাইটার। ট্রিটমেন্ট, এটার আসলে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব এবং প্রিভেনশন করবো ভ্যাকসিনেশনের মাধ্যমে। পোলিও ভাইরাসের ভ্যাকসিন আমরা ইপিআই শিডিউলে আছে, আপনারা জানেন, এবং যারা ইন্টারেস্টেড তারা এই জিনিসটা পড়ে দেখতে পারেন। কিন্তু আমাদের দেশে যেটা ফলো করা হয় সেটাই আপনাদেরকে বেশি ধরবে। পোলিও ভ্যাকসিন ইন আওয়ার কান্ট্রি, এই প্যারাটা পড়েন। তাহলে মানে পোলিও ভাইরাসের এগেনস্টে আমরা যে ভ্যাকসিনটা দিই, এটা 2টো ফর্মুলেশনে পাই, একটা ওরাল, একটা ইন্ট্রামাস্কুলার। ওরালটাকে বলে ওরাল পোলিও ভ্যাকসিন, ইন্ট্রামাস্কুলারটাকে বলে ইন্ট্রামাস্কুলার পোলিও ভ্যাকসিন। তাহলে ওরালটাকে ওপিভি আর ওইটাকে বলে আইপিভি। তাহলে ওরাল পোলিও ভ্যাকসিন কখন দিই? ওরাল পোলিও ভ্যাকসিন দিই যে 6th উইক অফ এজ ফার্স্ট ডোজ, 10th উইক অফ এজ সেকেন্ড ডোজ, 14th উইক অফ এজ এটা হচ্ছে থার্ড ডোজ, এবং 9th মান্থ অফ এজ ফোর্থ ডোজ। তাহলে ওরাল পোলিও ভ্যাকসিনের টোটাল 4টা ডোজ। ওরাল পোলিও ভ্যাকসিনের টোটাল 4টা ডোজ, মনে রাখেন ভালো করে, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, 9 মাস। আর আইপিভি ইন্ট্রামাস্কুলার, ওইটা আমরা দেই শুধুমাত্র একটা ডোজ 14 সপ্তাহ বয়সে আমরা দিয়ে দিই, ওপিভি 3 ডোজটা দেওয়ার সময় শেষ। ক্লিয়ার? তাহলে এইভাবে শিখেন। এবার প্রশ্ন, ওরাল পোলিও দিতে হচ্ছে আবার ইন্ট্রামাস্কুলার দিচ্ছে, দুইটা কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে, আপনি যদি শুধু ইন্ট্রামাস্কুলার পোলিও ভ্যাকসিন দিতেন, ওটা কিন্তু তার ইমিউনোগ্লোবুলিন এ তৈরি করতে পারতো না, কারণ ইন্ট্রামাস্কুলার ভ্যাকসিনটা দিলে ও ডিরেক্ট আপনার টিস্যু অ্যাক্সেস নিচ্ছে এবং ব্লাডে যাচ্ছে, এবং সেখান থেকে আপনার লিম্ফ নোডগুলো অ্যাক্টিভেটেড হবে। কোন লিম্ফ নোডগুলো? আপনার বডির আদার্স যে লিম্ফ নোডগুলো আছে ওগুলো অ্যাক্টিভ হবে, এবং ওখান থেকে তারা ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি তৈরি করবে। কিন্তু আমার যে
মানে হচ্ছে যে পোর্ট অফ এন্ট্রি, ও পোলিও ভাইরাসটার পোর্ট অফ এন্ট্রি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। ওখানের কন্ট্যাক্টে যতক্ষণ না পর্যন্ত আপনি পোলিও ভাইরাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওখানে ইমিউনোগ্লোবিন এ তৈরি হবে না। এবং আমার ব্লাডে একটা ভাইরাস ঢুকে গেলে তাকে মারার সম্ভাবনা কম। আমার চেষ্টা করতে হবে ভাইরাসটা ব্লাডেই যাতে ঢুকতে না পারে। এখন চিন্তা করেন পোলিও ভাইরাস আমার ব্লাডে ঢুকে কিভাবে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে। তাহলে আমার টার্গেট হচ্ছে আমি পোলিও ভাইরাসটাকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ভিতরেই মেরে ফেলবো, বা তাকে ঢুকতে দিব না আমার বডির ভিতরে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে। এটার উপায় হচ্ছে একটাই, ইমিউনোগ্লোবুলিন এ থাকবে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, মনে করেন এটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এখানে প্রচুর পরিমাণে তাদের মিউকোসাল সিক্রেশনে ইমিউনোগ্লোবুলিন এ আছে। ফলে কি হবে যে এই ভাইরাসটা কোনোভাবে আমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মিউকোসাল লাইনিং এপিথেলিয়াল সেলের সাথে অ্যাটাচ করতে পারবে না। ফলে সে সাবমিউকোসাতেও আসতে পারবে না, ফলে সে ব্লাডও এন্ট্রি পাবে না, ফলে সে ব্রেইনে ঢুকে বালবার পলিমাইলিটিস করতে পারবে না, সে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলে এসে ফ্ল্যাসিড প্যারালাইসিসও করতে পারবে না। এই কারণে আমরা ওরাল পোলিও ভ্যাকসিনটা দিই। ওরাল পোলিও ভ্যাকসিনটা দিলে কীভাবে সে ইমিউনোগ্লোবিন এ প্রোডাকশন করে আপনাদেরকে জাস্ট একটু আগে বলে আসছি আমি। আর আইপিভি কেন দিই? যদিও সামহাউ পোলিও ভাইরাসটা আমার ব্লাডে ঢুকে যায় ভাইরেমিয়া করে, আমার প্রচুর পরিমাণে যাতে ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন জি ওরা যাতে আমার ব্লাড ভেসেলসে সার্কুলেট করে, ফলে ওরাল পোলিও ভাইরাসটা ব্লাডে ঢুকে গেলেও ও যাতে কোনোভাবে ব্লাড ভেসেলস থেকে বের হতে না পারে, ওকে আমি ব্লাডের ভিতরে অ্যাগ্লুটিনেশন করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, অথবা টিস্যুতে ঢুকলে ওখানে ইন্টারস্টিশিয়াল স্পেসে ওকে কী করে ফেলবো, মানে ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন জি ওরা কী করবে জানেন? ওরা এইটা যদি ওরাল পোলিও ভাইরাস হয়, ওরা ওকে চারপাশ থেকে ঘিরে ধরে রাখবে। এটা তো আপনাদেরকে আমি জেনারেল ভাইরোলজিতে আলহামদুলিল্লাহ পড়াইছি যে কীভাবে আমরা এই ইমিউনিটিটা ব্যালেন্স করে। তাহলে অ্যান্টিবডি যখন চারপাশ থেকে পোলিও ভাইরাসকে ঘিরে রাখবে, এই পোলিও ভাইরাস একটা সেলে ঢুকবে কীভাবে? সে নিউরনের ঢুকার রাস্তা কই? তাকে তো চারপাশ থেকে তার সব সারফেস প্রোটিনকে অকুপাই করে রাখছি থ্রু ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন জি, ফলে সে অ্যাটাচমেন্টই করতে পারবে না। তাহলে এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে? এবং দেখেন আমরা যখন কোনো একটা পেশেন্টকে ওরাল পোলিও ভ্যাকসিনটা দিই, এই ভ্যাকসিনটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড। ফলে ওই ভ্যাকসিনটার মধ্যে ভাইরাসটা কিন্তু কী অবস্থা থাকে? অ্যালাইভ বাট অ্যাটেনুয়েটেড। ফলে সে যখন ওয়াশরুমে যাবে, ওই কিছু ভাইরাস আলটিমেটলি কোথায় চলে যাচ্ছে, মানে এনভায়রনমেন্টে এক্সপোজ হয়ে যাচ্ছে। ওই ভাইরাসটা আবার সামহাউ ওয়াটারের মাধ্যমে আরেকজন মানুষের শরীরে ঢুকছে, এবং সেও এক ধরনের ওরাল পোলিও ভ্যাকসিন পাচ্ছে, এবং সেও আবার ইমিউনাইজ সেন্সিটাইজ হয়ে যাচ্ছে। তাহলে একজনকে দিলাম, ওর মাধ্যমে আরেকজনের ওরাল রুটে চলে যাচ্ছে, সেও অ্যান্টিবডি প্রোডাকশন করছে, তাহলে ও আবার ওইটাকে ট্রান্সমিট করতেছে, আরেকজন আবার পাচ্ছে। এভাবে করে আমি হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে পারি। তাহলে এইভাবে ওরাল পোলিও ভ্যাকসিনটা হার্ড ইমিউনিটি করে, যেটা আইপিভি করে না। তাহলে আইপিভির মেইন কাজ হচ্ছে টু প্রডিউস ইমিউনোগ্লোবুলিন এম জি, আর ওপিভির মেইন কাজ হচ্ছে টু প্রডিউস ইমিউনোগ্লোবুলিন এ। ইন্টারেস্টিংলি ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিনটা যখন আমি দিব, আলটিমেটলি এই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটা আলটিমেটলি আপনার ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে এটাও তো ব্লাডে অ্যাবজর্ব হবে। তাহলে ওপিভিও ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন জি তৈরি করতে পারে। আরও মজার বিষয়, ওপিবি দ্বারা যেই ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হয়, তাদের টাইটার এবং তাদের ডিউরেশন অফ পারসিস্টেন্স ইন ইউর প্লাজমা মোর দেন আইপিভি। কেন? কারণ ওপিভিতে লাইভ ভ্যাকসিন থাকে, মানে লাইভ ভাইরাস, আর আইপিভিতে হচ্ছে যে আপনার যেটা ইনঅ্যাক্টিভেটেড। ক্লিয়ার? বুঝতে পারছি? কারণ হচ্ছে এটা যে লাইভ ভাইরাস দিলে আমার অ্যান্টিবডি প্রোডাকশন প্লাজমা সেল বেশি করে, সেন্সিটাইজ বেশি হয়। এই হচ্ছে বিষয়টা। তাহলে এই যে এতক্ষণ যা কথাগুলো বললাম, কোনটার কি ওরাল পোলিও ভ্যাকসিনের অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, এখান থেকে কাইন্ডলি পড়ে নেবেন, মাস্ট। এটা আপনাদের ভাইবার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে ব্রিফ কথাগুলো বলে দিছি, এবং আরও সহজ হচ্ছে একসাথে এখানে সব লেখা আছে। যেমন দেখেন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ওপিভি, এটা হচ্ছে যে আপনার ওরালি দিই, আর ওটা আইএম রুটে দিই। তারপরে হচ্ছে ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, এটা আপনার দুজনেই তৈরি করতে পারে, কিন্তু ইমিউনোগ্লোবিন এ মানে যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিক্রেশনে পাবেন, ওটা শুধুমাত্র ওপিভি তৈরি করবে, আইপিভি তৈরি করবে না। ক্লিয়ার? তারপরে হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন এম, এদের যে ডিউরেশন এবং টাইটার, এটা বেশি হয় কোথায়? ওপিভি দ্বারা। দেখেন এটা খুব সুন্দর করে এখানে লেখা আছে, এই যে দেখেন লাইভ পোলিও ভ্যাকসিন, দ্যাট মিনস হচ্ছে ওপিভি, এটার লঙ্গার ডিউরেশন অফ প্রোটেকশন। হ্যাঁ, আচ্ছা,
এবং এটা হার্ড ইমিউনিটি। এটা না বললে আপনাকে ফেল, যে কোনটা দ্বারা তুমি হার্ড ইমিউনিটি পাবো ওপিভি। স্যার বললো কেন, যে স্যার আমি এটা দিচ্ছি ওরাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এবং ভাইরাসটা যে ভ্যাকসিনের মাধ্যমে যে ভাইরাস দিচ্ছে ওটা লাইভ অ্যাটেনুয়েটেড, ফলে সেটা আরেকজন মানুষের ট্রান্সমিট হবে, ওখানেও সেটা ভ্যাকসিনের মতো কাজ করবে। আচ্ছা, তাহলে এই কথাগুলো কাইন্ডলি একটু জেনে নেবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের বিষয়। রোটা ভাইরাস থেকে 2-3টা কথা বলি। রোটা ভাইরাস এটা হচ্ছে একটা আরএনএ নন এনভেলপ, এর দুটোতে এমনিই জানছেন। এটা হচ্ছে সেগমেন্টেড আরএনএ থাকে এবং তার আরএনএ জিনোমটা ডাবল স্ট্যান্ডার্ড এবং ওর মধ্যে একটা আরএনএ পলিমারেজ এনজাইম থাকে। আচ্ছা, রোটা ভাইরাস দিয়ে মূলত কি হয়, বাচ্চাদের ডায়রিয়া হয়, চিলড্রেন ডায়রিয়া হয়। বয়স কত, 6 মান্থ টু 2 ইয়ার্স। তাহলে আপনার চেম্বারে একটা বাচ্চা আসলো, বয়স 6 মাস থেকে 2 বছর, সাডেন তার ডায়রিয়া ভমিটিং হচ্ছে, 1 নম্বর ডিডি আপনার মাথায় আসবে এটা রোটা ভাইরাল ডায়রিয়া। হ্যাঁ, এখানে কি লাগবে, কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না। আমরা এখানে মূলত দিই কি, সিমটোম্যাটিক ওআরএস এবং সাপোর্টিভ থেরাপিগুলো দিব, জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিব। ক্লিয়ার? এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে ওটা তো হসপিটালাইজ করতে হবে। ওই যে আপনারা আইএমসি গাইডলাইনে পড়ছেন না, ডায়রিয়া ওইটা। আচ্ছা, তাহলে রোটা ভাইরাসটা ফিকোরাল রুটে ছড়ায়, যেহেতু ওই যে আগেই বলে আসছি জিআইটি দিয়ে ছড়ায়, সিমটমও করে জিআইটি রুটের, ভমিটিং, ডায়রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এবং আমরা এটার জন্য একটা ভ্যাকসিন পাওয়া যায়, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন রোটারিক্স, এটা পাওয়া যায়। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করবেন যে ভাইয়া 6 মাস থেকে 2 বছরে কেন, 6 মাসের আগে কেন ডায়রিয়া হয় না রোটা ভাইরাস দিয়ে? তার কারণ যে 6 মাস পর্যন্ত বাচ্চারা শরীরে মায়ের কলোস্ট্রাম থেকে পাওয়া অ্যান্টিবডিগুলো থাকে। কলোস্ট্রাম থেকে কি অ্যান্টিবডি ছড়ায়, ইমিউনোগ্লোবিন এ। ওই ইমিউনোগ্লোবিন এ তাকে 6 মাস বয়স পর্যন্ত রোটার এগেনস্টে প্রোটেকশন দেয়, এরপরেই তার শুরু হয়। আর 2 বছরের পরে আর হয় না কেন, 2 বছর পরে অলমোস্ট সব বাচ্চাদের রোটার এগেনস্টে অ্যান্টিবডি তার বডি নিজেই তৈরি করে ফেলে, ভালো একটা টাইটার আসে। তাহলে এগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু পড়া। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমি চেষ্টা করবো আজকে রাত্রের মধ্যে দিয়ে দেওয়ার আরবো ভাইরাস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।